নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যদি নিফটি ফিফটি দেখি দেখতে পাচ্ছেন আজকের দিনে এই নিফটি ফিফটি 25,000-এর নিচে নেমে বন্ধ হয়েছে এবং যদি এক মাসে দেখেন দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে আমরা প্রায় 700 পয়েন্ট পর্যন্ত নিচে পড়ে গেছি। তবে যদি দেখেন এই নিফটি ফিফটি এটা এতটা পড়লেও এই সময়ের মধ্যে পোর্টফোলিও কিন্তু সেভাবে পড়েনি, মানে বেশিরভাগ স্টকই কিন্তু একই লেভেলের মধ্যে কনসলিডেট করছে। আর অন্য সময় এটাই দেখা যায় যে নিফটি ফিফটি পড়লে স্টক গুলো তার থেকেও বেশি পড়ে, কিন্তু এই মুহূর্তে সেরকমটা কিন্তু হচ্ছে না। আর এই পোর্টফোলিও না বাড়লেও কিছু কিছু স্টকে কিন্তু বড় অ্যাকশনও দেখা যাচ্ছে, মানে ওপর দিকে খুব বেশি বেড়েও যাচ্ছে, আবার কিছু কিছু স্টক নিচের দিকে খুব বেশি পড়েও যাচ্ছে। আর আজকের দিনে এই মার্কেট এতটা খারাপ পারফর্ম করার কারণ কি? দেখুন, এর পেছনে সলিড কোনো কারণ নেই, তবে যদি দেখেন কিছু কিছু কারণকে আপনি দায়ী করতে পারেন। প্রথমত এই যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বেরোচ্ছে, বেশিরভাগ কোম্পানিরই যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা কিন্তু খুবই দুর্বল আসছে এবং এই কোয়ার্টার ওয়ান রেজাল্ট আসার পর মার্কেটে তারা খারাপ পারফরমেন্সও দেখাচ্ছে। এছাড়া যদি দেখেন ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে সেটাও কিন্তু ঝুলে রয়েছে, এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন আসেনি। তো এইখান থেকে একটা অনিশ্চয়তা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও যদি দেখেন এই নিফটি ফিফটি এটা কিন্তু এখন একটু হায়ার ভ্যালুয়েশনে চলছে। এই নিফটি ফিফটি এর পি রেশিও দেখতে পাচ্ছেন 22.6। আর যদি কিছু হিস্ট্রি দেখি দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি কিন্তু 1 ইয়ারের যে অ্যাভারেজ পি 22.18 তার অনেকটা উপরে ট্রেড করছে। এবং যদি 2 বছরেরও অ্যাভারেজ দেখেন, 2 বছরের যে নিফটি ফিফটির পি তার যে অ্যাভারেজ সেটা ছিল 22.28। তো সেই তুলনায় দেখতে পাচ্ছেন 22.60 কাছাকাছি এই পি রেশিও চলছে, মানে নিফটি ফিফটি বিগত 1 বছর এবং 2 বছরের তুলনায় কিছুটা হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। এছাড়া যদি দেখেন এই এফআইআই এরা কিন্তু ভারতীয় মার্কেটে দিনের পর দিন বড় পরিমাণে বিক্রি করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাইং গুলো সেগুলো কিন্তু খুব কম পরিমাণে এসেছে এবং এই যে সেলিং সেগুলো কিন্তু অনেকটাই বেশি। তো এর আগেও এটা অনেকবার বলেছি, দেখতে পাচ্ছেন 120 কোটি কিনেছে, তারপরে দেখতে পাচ্ছেন 221 কোটি কিনেছে, তার 77 কোটি কিনেছে, আর বিক্রির সময় দেখতে পাচ্ছেন 5,000 কোটির ওপরে বিক্রি করেছে, তারপর প্রায় 2,000 কোটির ওপরে, 3,500 কোটির ওপরে। মানে এফআইআই রা এরা কিন্তু ভারতীয় মার্কেটে একটা বড় পরিমাণে সেলিং করতে শুরু করেছে। এছাড়াও যদি দেখেন এই নিফটি ফিফটিতে একটা সাইকোলজিক্যাল লেভেলও দেখা যাচ্ছে। এই যে 25,000 এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল, তো আজকের দিনে দেখতে পাবেন এই 25,000 এটা থেকে নিচে নামার পরেই মার্কেট কিন্তু বেশি পড়তে শুরু করেছে। এবং যদি দেখেন গতকাল এই প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর মধ্যে একটি বড় ব্যাংক অ্যাক্সিস ব্যাংক তার রেজাল্ট পেশ করেছিল। তো দেখতে পাচ্ছেন এই প্রাইভেট সেক্টরের মধ্যে প্রথম যে ব্যাংকটা তাদের রেজাল্ট পেশ করলো সেটা খারাপ রেজাল্ট পেশ করেছে এবং তারপরে এই স্টকটা দেখতে পাচ্ছেন 5.27% পর্যন্ত পড়ে গেছে। তো এরকমই একটা আন্দাজ করা হচ্ছে পরবর্তীকালে এই যে প্রাইভেট ব্যাংকগুলো যে রেজাল্ট দেখাবে সেগুলো কিন্তু খুব ভালো আসবে না, কারণ আগেও দেখেছেন এই যে আইটি সেক্টরে কাজ করা কোম্পানি টিসিএস তার রেজাল্ট পেশ করেছিল, তারপরে আইটি স্টকগুলো এই কারণেই পড়েছিল যে তাদেরও রেজাল্ট খারাপ আসতে পারে। তো পরবর্তীকালে এই প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো তাদের যখন রেজাল্ট দেখাবে তারপরে কিন্তু সেই রেজাল্টগুলোর উপরে ভালোভাবে নজরও রাখতে হবে। তবে এতদিন ধরে যে আইটি কোম্পানিগুলো রেজাল্ট দেখাচ্ছিল তারই মধ্যে এই উইপ্রো এটা একটু ভালো রেজাল্ট দেখিয়েছিল এবং মার্কেটের যে এস্টিমেট সেটাকে মিট করতে পেরেছিল। তো সেই কারণে দেখতে পাচ্ছেন আজকের দিনে এই উইপ্রো এটা 2.21% বেড়ে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন গতকাল আমেরিকান মার্কেটে এই উইপ্রো এটা কিন্তু আরো ভালো পারফর্ম করেছিল। গতকাল যদি আমেরিকান মার্কেট দেখেন সেখানে এই উইপ্রো শেয়ারটা প্রায় 3.5 থেকে 4% পর্যন্ত বেড়েছিল। সেই তুলনায় কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এই যে উইপ্রো এটা অতটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তবে দেখুন এটা শুধুমাত্র মার্কেটের যে এস্টিমেট সেটাকেই মিট করতে পেরেছে, কিন্তু যদি সেলস দেখেন দেখতে পাচ্ছেন 1 বছরে এই যে সেলস সেটা মাত্র 1% বেড়েছে এবং ইবিআইটি এটা তো 3% পর্যন্ত পড়ে গেছে। মানে শুধুমাত্র মার্কেটের এস্টিমেটকে মিট করার জন্যই এই স্টকটা কিছুটা হলেও ভালো পারফর্ম করেছে, কিন্তু যদি অ্যাকচুয়ালি রেজাল্ট দেখেন তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো আসেনি। এরপরে ইন্ডাইসেস গুলো দেখে নেব। নিফটি ফিফটি এটা দেখতে পাচ্ছেন 0.57% পড়েছে, তারপর নিফটি নেক্সট ফিফটি এটা পড়েছে 0.71%। নিফটি ব্যাংক কিন্তু অনেকটা বেশি পড়ে গেছে। আর এই যে নিফটি ব্যাংক পড়েছে এর পেছনে কিন্তু অ্যাক্সিস ব্যাংক এটাই সব থেকে বড় কারণ। আর ব্যাংক নিফটি পড়লে তার যে প্রভাব সেটা সরাসরি ভাবে এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস এর উপরেও পড়ে, সেই কারণে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটাও 0.94% পড়ে গেছে। নিফটি মিড ক্যাপ সিলেক্ট এটা 0.71% পড়েছে। তারপর নিফটি 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন লাল নিশানে রয়েছে। মিড ক্যাপও পড়েছে, মিড ক্যাপ 50, 100 এইগুলোও দেখতে পাচ্ছেন 0.60% এর উপরে উপরে পড়া। আর একটা যে সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন এটা তো ইন্ডিয়ার ভিক্স, এটা কোনো ইন্ডাইসিস নয় বা এর মধ্যে কোনো শেয়ারও নেই, এটা শুধুমাত্র মার্কেটের যে ভলিটিলিটি সেটাকে নির্দেশ করে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটের যে ভলিটিলিটি সেটা কিন্তু 1.33% আজকের দিনে বেড়েছে। তারপর স্মল ক্যাপও দেখতে পাচ্ছেন প্রায় 0.25% এর কাছাকাছি বাড়া রয়েছে। মানে ইন্ডিয়ান মার্কেটে আজকে কোনো ইন্ডাইসিস সবুজে কিন্তু বন্ধ হয়নি। এবং যদি ওভারঅল মার্কেটও দেখেন তাহলেও দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটের বেশিরভাগ স্টক কিন্তু আজকে পড়া রয়েছে। এই নিফটির মধ্যে যে 3,038 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে তাদের মধ্যে 1,820 খানা স্টক আজকের দিনে
পড়েছে এবং 1134খানা স্টক আজকের দিনে বেড়েছে, মানে পড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটা পরিমাণেই বেশি। আর এরপরে গ্লোবাল মার্কেট দেখে নেবো। আর ইন্ডিয়ান মার্কেট তো বর্তমানে গ্লোবাল মার্কেটকে ফলোও করছে না, তবুও একবার দেখা প্রয়োজন। গতকাল দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা প্রায় 0.5% বেড়েছিল। তারপর S&P 500 এটাও প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া। তারপর নাসডাক এটা তো 0.1% পর্যন্ত বেড়েছিল। তারপর জার্মানির মার্কেট দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা সামান্য পড়া রয়েছে। ফুটসি এটা সামান্য পজিটিভে রয়েছে। ফ্রান্সের মার্কেটও সামান্য পজিটিভে রয়েছে। ইউরো স্টক্স এটা 0.15% পড়া। তারপর যদি জাপানের মার্কেট দেখি, এই নিক্কেই 225 এটা দেখতে পাচ্ছেন 0.17% পড়েছে। সাংহাই এটা 0.5% বাড়া রয়েছে। হ্যাংসেং এর মার্কেট তো খুব ভালো পারফর্ম করছে, 1.33% বেড়েছে। এবং কোসপি এটা 0.13% পড়েছে। মানে শুধুমাত্র ইন্ডিয়ার মার্কেটেই এই যে প্রেসার সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই গ্লোবাল মার্কেট একটা মোটামুটি পারফরমেন্স কিন্তু দেখিয়েছে। বেশিরভাগ গ্লোবাল মার্কেটে কিন্তু সামান্য হলেও পজিটিভে রয়েছে। এরপরে যদি সেন্সেক্স দেখি, এটা দেখতে পাচ্ছেন 0.61% পড়েছে। নিফটি ব্যাংক এটা তো সব থেকে বেশি পড়েছে। আগেও বললাম এই যে অ্যাক্সিস ব্যাংক পড়েছে তারই যে প্রভাব সেটা কিন্তু এই নিফটি ব্যাংকে দেখা যাচ্ছে। এই নিফটি ব্যাংক 0.96% পড়ে গেছে। আর যদি নিফটি আরো একবার দেখি, দেখতে পাচ্ছেন এই 25,000 লেভেলটা যেই মুহূর্তে ভাঙলো সেই মুহূর্তে কিন্তু বড় পতন লক্ষ্য করা গেল। এবং আজকের দিনের যে হাই সেটা দেখতে পাচ্ছেন 25,144.60। আর আজকের দিনে লো কত লাগিয়েছে 24,918.65। তো এই জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে 24,800 এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। আর ওপর দিকে 25,200 এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেলগুলো যতক্ষণ না ব্রেক করতে পারছে ততক্ষণ কিন্তু বড় মুভমেন্ট এই নিফটি ফিফটিতে দেখা যাবে না। চলুন এরপর কিছু কোম্পানি আজকে মার্কেট চলাকালীন এবং মার্কেট খোলার আগে তাদের যে রেজাল্ট সেগুলো দেখিয়েছিল, তো তারপরে স্টকগুলো কিরকম পারফর্ম করলো এবং তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলো একটু দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংক লিমিটেড, এই কোম্পানিটা তার রেজাল্ট পেশ করেছে। তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা একবার দেখে নেব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব লাখে রয়েছে, তো আমরা কোটিতে পড়বো। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে দেখতে পাচ্ছেন, আগের বছর সেম কোয়ার্টারে ছিল 6,081 কোটি, সেখান থেকে সামান্য বেড়ে হয়েছে 6,201 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল 6,133 কোটি। আর এরপরে কোম্পানির খরচা হয়েছে, তারপর সরকারকে ট্যাক্স দিয়েছে, তো সেই সব দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা একটু দেখে নেব। তো কোম্পানির এখানে নেট প্রফিট দেখতে পাচ্ছেন এর আগের বছরের জুন কোয়ার্টারে ছিল 1,063 কোটি টাকা, সেটা থেকে কত পড়ে হয়েছে দেখুন মাত্র 371 কোটি। মানে এই যে নেট প্রফিট সেটা প্রায় 3/1 হয়ে গেছে। তবে এর আগের কোয়ার্টারের তুলনায় এই নেট প্রফিট সেটা কিছুটা বেড়েছে। এর আগের কোয়ার্টারে এই নেট প্রফিট ছিল 317 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 371 কোটি। মানে ইয়ার অন ইয়ার এটা কিন্তু খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। আর আগেও বলেছি এই ব্যাংকিং স্টক গুলোর শুধুমাত্র এই নেট প্রফিট রেভিনিউ এইগুলো দেখলেই হয় না, এর সঙ্গে সঙ্গে এই ব্যাংকগুলোর আরো যে ডেটা রয়েছে যেমন কাসা রেশিও রয়েছে, তারপর প্রভিশনিং রয়েছে, তারপর এনপিএ রয়েছে, এইগুলো দেখতে হয়। তো সেইগুলো একটু দেখে নেব। এইখানে দেখতেই পাচ্ছেন এই ব্যাংকে যে ডিপোজিটের পরিমাণ সেটা কিন্তু ইয়ার অন ইয়ার 16% বৃদ্ধি পেয়েছে, মানে যেটা ভালো। এবং লোন দেওয়ার যে পরিমাণ বা গ্রস অ্যাডভান্সেস এটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 6% বেড়েছে। মানে এই ব্যাংকটা আগের বছরের তুলনায় এই 6% বেশি লোন দিয়েছে। আর এই ব্যাংকগুলো যত লোন দিতে পারবে সেই লোন থেকে তত বেশি ইন্টারেস্ট আসবে, আর সেইখান থেকেই এদের ইনকাম হবে। কোম্পানির যে প্রভিশন সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার অনেকটা বেড়ে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে প্রভিশন এটা ছিল 523 কোটি, সেখান থেকে বের হয়েছে 1147 কোটি। আর এই প্রভিশনিং মানে কি, এর আগেও বলেছি ধরুন কোনো ব্যাংক বুঝতে পারছে যে এই পরিমাণে লোন তাদের খাতায় আর ফেরত আসবে না, তখন সেই ব্যাংকগুলোকে কিছু টাকা আলাদাভাবে সরিয়ে রাখতে হয়, তো সেটাকেই প্রভিশনিং বলে। তো এই প্রভিশনিং দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে 523 কোটি ছিল, সেখান থেকে বের হয়েছে 1147 কোটি। কিন্তু যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে এই প্রভিশনিং সেটা কিছুটা উন্নত হয়েছে। এর আগের কোয়ার্টারে এই প্রভিশনিং ছিল 1260 কোটি, সেখান থেকে প্রভিশনিং কিন্তু কমেছে, যেটা কিন্তু ভালো। এবং এই ব্যাংকের যে কাসা ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের যে ডিপোজিট সেটা দেখতে পাচ্ছেন 27.1% বৃদ্ধি পেয়েছে। এর আগে তো প্রভিশনিংটা বলে দিলাম। এরপর এই ব্যাংকগুলোর যে এনপিএ এইগুলো কিন্তু দেখতে হয়, মানে নন পারফর্মিং অ্যাসেট, সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু খারাপ এসেছে। এই কোয়ার্টার ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ এই যে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট সেটা ছিল 4.2%, সেখান থেকেই এনপিএ বেড়ে হয়েছে 5.0%। আর এর আগের কোয়ার্টারে ছিল 4.7%। মানে দুটো ক্ষেত্রেই এই যে এনপিএ সেটা খারাপ এসেছে। আর সেরকমই নেট এনপিএও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইয়ার অন ইয়ার খারাপ এসেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও এই ডেটাটা খারাপ এসেছে। আর এই এনপিএ মানে কি, নামের মধ্যেই দেখতে পাচ্ছেন নন পারফর্মিং অ্যাসেট। তার মানে কি, ধরুন এই ব্যাংকটা
100 টাকা লোন দিচ্ছে, তো সেইখান থেকে এই যে 5 টাকা লোন সেটা কিন্তু ফেরত আসছে না। তার মানে বুঝতে পারছেন এই যে পার্সেন্টেজ এটা যতটা বাড়বে ততটাই কিন্তু খারাপ। এরপরে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এর যে Q1 ডেটা সেটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন এটা বেদান্ত গ্রুপের কোম্পানি, আর এইখানে প্রতিটা যে ফিগার সেগুলো কিন্তু সব কোটিতেই দেওয়া রয়েছে। তো সেই হিসেবে পড়বো। টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল 8,398 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 8,050 কোটি। আর এর আগের কোয়ার্টারের কত ছিল 9,314 কোটি। মানে ইয়ার অন ইয়ার তো খারাপ এসেইছে, কোয়ার্টার অন কোয়ার্টারও কিন্তু খুব খারাপ এসেছে। এরপর কোম্পানির পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খারাপ এসেছে। এর আগের জুন কোয়ার্টারে এই যে ডেটা সেটা ছিল 3,114 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 2,985 কোটি। আর এর আগের কোয়ার্টারে এটা ছিল 3,782 কোটি। তো পিবিটি পড়লে এই যে নেট প্রফিট সেটাও কিন্তু পড়ার সম্ভাবনা থাকে। তো এর নেট প্রফিট কত এসেছে দেখতে পাচ্ছেন, এর নেট প্রফিট এসেছে 2,234 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2,345 কোটি। আর এর আগের কোয়ার্টারে ছিল 3,003 কোটি। মানে এই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খারাপের দিকেই এসেছে। এরপরে অতুল লিমিটেড দেখতেই পাচ্ছেন কোম্পানিটা তাদের Q1 রেজাল্ট পেশ করার পরেই 5% পর্যন্ত পড়ে গেছে। তো এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে থাকে, এই কোম্পানিটা এই কেমিক্যাল সেক্টরে কাজ করে থাকে। তো এর যে রেজাল্ট সেটা কেমন এসেছে চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে সেলস সেটা কিন্তু ইয়ার অন ইয়ার 12% বেড়েছে। এই জুন 2024 কোয়ার্টারে সেলস করেছিল 1,322 কোটি, সেখান থেকে বের হয়েছে 1,478 কোটি। আর এর আগের কোয়ার্টারের কত ছিল 1,452 কোটি। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই ডেটা ভালো এসেছে। তারপর ইবিআইটি এটাও দেখতে পাচ্ছেন ভালো এসেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 223 কোটি, আর এর আগের কোয়ার্টারেও ছিল 223 কোটি, সেখান থেকে বের হয়েছে 236 কোটি। আর নেট প্রফিট কত, নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 14% বেড়েছে। এই জুন 2024 কোয়ার্টারে ছিল 112 কোটি, সেখান থেকে বের হয়েছে 132 কোটি। আর এর আগের কোয়ার্টারে ছিল 130 কোটি। তো দেখতেই পাচ্ছেন এই সেলস, ইবিআইডিটি এবং নেট প্রফিট প্রতিটাই তো বেড়েছে, তাহলে স্টকটা পড়লো কেন? কারণ এদের যে মার্জিন সেটা কিন্তু ইয়ার অন ইয়ার কমে গেছে। তো এই মার্জিনটা কি চলুন সেটা একটু দেখে নিই। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট এর নিচে একটা দেয়া আছে ওপিএম পার্সেন্টেজ। তো এই ওপিএম পার্সেন্টেজ এর ফুল ফর্ম কি, অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ। এটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল 17%, সেখান থেকে পড়ে হয়েছে 16%। তো এই জিনিসটা কি, এর আগের বছর সেম কোয়ার্টারে দেখতে পাচ্ছেন 223 কোটির অপারেটিং প্রফিট ছিল, আর সেলস কত ছিল 1,322 কোটি। তো এই 1,322 কোটির যদি 17% বার করেন তাহলে হচ্ছে 223 কোটি। আর সেখানে এই কোয়ার্টারে এই যে 1,478 কোটি এর যদি 16% বার করেন তাহলে এটা হচ্ছে 236 কোটি। মানে সংখ্যার হিসেবে তো এটা বাড়ছে দেখা যাচ্ছে, যে 223 কোটি থেকে বের হয়েছে 236 কোটি, কিন্তু যদি অপারেটিং প্রফিট মার্জিনের দিক থেকে দেখেন তাহলে কিন্তু এটা পড়েছে। তো চলুন একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। আপনি ধরুন 10,000 টাকা ইনভেস্ট করে 1,000 টাকা প্রফিট করলেন, তো আপনার কত পার্সেন্ট প্রফিট হলো, 10% প্রফিট হলো। তো তারপর আপনি আস্তে আস্তে আপনার যে ইনভেস্টমেন্টের পরিমাণ সেটা বাড়ালেন, বাড়িয়ে করলেন 20,000 টাকা, আর সেটা থেকে আপনার প্রফিট সেটা কত হলো 1,800 টাকা হলো। তো এইখানে পার্সেন্টেজ কত এলো, এইখানে যে পার্সেন্টেজ সেটা এলো 9%। মানে কি হলো, এর আগে আপনি যখন 10,000 টাকা ইনভেস্ট করছিলেন তখন 1,000 টাকা প্রফিট হচ্ছিল, আর এখন 20,000 টাকা ইনভেস্ট করে 1,800 টাকা প্রফিট হচ্ছে। মানে দেখে মনে হচ্ছে টাকার পরিমাণটা বেশি, কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী এটা কিন্তু কম। আর এই জিনিসটাকে মাথায় রেখেই আজকের দিনে কিন্তু ইনভেস্টররা এই স্টকটাতে প্রেসার তৈরি করেছে। এরপরে রুট মোবাইল লিমিটেড এর যে Q1 রেজাল্ট সেটা একবার খুলে নিই। দেখতে পাচ্ছেন এর যে প্রতিটা ডেটা সবই কিন্তু খারাপ এসেছে। এই যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 5% পড়েছে। এই জুন 2024 কোয়ার্টারে এই সেলস ছিল 1,103 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 1,051 কোটি। আর এর আগের কোয়ার্টারে ছিল 1,175 কোটি। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই ডেটা খারাপ এসেছে। তারপর ইবিআইটি এটা আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 124 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল 122 কোটি, আর এই কোয়ার্টারে কত এসেছে 93.9 কোটি। মানে এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি খারাপ এসেছে। নেট প্রফিটে যদি দেখেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল 81 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 60 কোটি, আর এই কোয়ার্টারে এসেছে 58.8 কোটি। মানে সেলস বলুন, ইবিআইটি বলুন বা নেট প্রফিট বলুন, প্রতিটাই কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খারাপ এসেছে। তো এই কারণে দেখতেও পাচ্ছেন স্টকটা 5%-এর কাছাকাছি পড়েও গেছে। এরপরে আইওবি এর যে Q1 রেজাল্ট সেটা একবার দেখে নেব। দেখতে পাচ্ছেন এর যে সেলস এটা ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু পড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এর সেলস ছিল 6,535 কোটি, সেখান থেকে বের হয়েছে 7,386 কোটি, কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল 7,634 কোটি। তারপর ইবিআইটি এটা এর আগের বছর সেম কোয়ার্টারে 3,799 কোটি, সেখান থেকে বের হয়েছে 4,672 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 4,484 কোটি। মানে এই ডেটাটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে। এবং নেট প্রফিট এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল
কোটি, এর আগের কোয়ার্টার ছিল 1051 কোটি। আর নেট প্রফিট কত এসেছে এবারে? 1111 কোটি। মানে এই নেট প্রফিটও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে। আর এই ব্যাংকিং স্টকে আরো যে কিছু ডেটা থাকে সেগুলো একবার দেখে নেব। দেখতেই পাচ্ছেন এই ব্যাংকের যে টোটাল ডিপোজিট সেটা 10.75% বৃদ্ধি পেয়েছে এবং কাসা যে ডিপোজিট বা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের যে ডিপোজিট সেটা 15% বৃদ্ধি পেয়েছে এবং গ্রস যে অ্যাডভান্সেস বা লোনের যে পরিমাণ সেটা 14.05% বেড়েছে। তারপর এনপিএ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমপ্রুভ করেছে এবং যদি প্রভিশন কভারেজ দেখেন এটা দেখতে পাচ্ছেন 51 বেসিস পয়েন্ট ইমপ্রুভ করেছে। এর আগের বছর জুন কোয়ার্টারে এই যে প্রভিশন কভারেজ এটা ছিল 96.96%, এটা বেড়ে হয়েছে 97.47%। আর এই প্রভিশন কভারেজ মানে কি? মানে হচ্ছে লোনের যে রিকভারি, মানে এবারে বেশি লোন এটা রিকভার করেছে। এরপরে কথা বলবো এমপিএস লিমিটেড এই স্টকটার ব্যাপারে। দেখতেই পাচ্ছেন কোম্পানিটা এই সময় করে তার যে রেজাল্ট সেটা পেশ করেছে এবং তারপরেই স্টকটা পড়তে পড়তে দিনের শেষে 16.12% পড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির রেজাল্ট কি খুবই খারাপ এসেছে? তো চলুন সেটা একটু দেখে নিই। তার আগে বলবো এই কোম্পানিটা কি কাজ করে থাকে। এমপিএস ইজ এ বি2বি লার্নিং অ্যান্ড প্ল্যাটফর্ম সলিউশন কোম্পানি পাওয়ারিং এডুকেশন অ্যান্ড রিসার্চ ফর কর্পোরেটস। মানে কর্পোরেট সেক্টরে এই কোম্পানিটার একটা বড় যোগদান আছে, যেখানে এই কোম্পানিটা এই কর্পোরেট সংক্রান্ত বিভিন্ন ধরনের শিক্ষা এবং রিসার্চ করে থাকে। তো এবার কোম্পানির রেজাল্ট সেটা একটু খুলে নিই। দেখতে পাচ্ছেন এই যে সেলস সেটা ইয়ার অন ইয়ার কত বেড়েছে? মাত্র 3% বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে সেলস এটা ছিল 181 কোটি, সেখান থেকে মাত্র 5 কোটি বেড়ে হয়েছে 186 কোটি। আর এর আগের কোয়ার্টারের তুলনায় মাত্র 4 কোটি বেড়েছে। কোম্পানির যে ইবিআইটি এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু ডাউন হয়ে গেছে। এর আগের কোয়ার্টারে এই যে ইবিআইটি এটা ছিল 56 কোটি এবং নেট প্রফিট যদি দেখেন এটা তো ইয়ার অন ইয়ার বেড়েছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। নেট প্রফিটে যদি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে প্রায় 10 কোটির কাছাকাছি বেড়েছে, কিন্তু যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে এই যে নেট প্রফিট এটা কিন্তু 12 কোটি পড়ে গেছে। আর এটাকেই মার্কেট কিন্তু খারাপ ভাবে নিচ্ছে, আর সেই কারণে স্টকটা আজকের দিনে 16 থেকে 17% পড়েছে। এরপরে গরুদা কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। দেখতেই পাচ্ছেন স্টকটা একসময় আজকে প্রায় 16 থেকে 17% পর্যন্ত বেড়েছিল, তবে শেষে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং শুরু হয় এবং দিনের শেষে 10%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছে চলুন সেটাও একবার দেখে নিই। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 256% বৃদ্ধি পেয়েছে। এই জুন 2024 কোয়ার্টারে ছিল 35 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 125 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল? 80 কোটি। তারপর ইবিআইডিটি এটা দেখতে পাচ্ছেন এই জুন 2024 কোয়ার্টারে ছিল 11 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 24 কোটি, আর এই কোয়ার্টারে এসেছে 36 কোটি। এবং কোম্পানির যে নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 8.65 কোটি, সেখান থেকে বের হয়েছে 28 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 18 কোটি। মানে ইয়ার অন ইয়ার এই প্রতিটা ডেটাই প্রায় 200 থেকে 250%-এর কাছাকাছি বেড়েছে এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে প্রায় 150%-এর কাছাকাছি বেড়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা একটা ছোট সাইজের কোম্পানি, মার্কেট ক্যাপাসিটি 1563 কোটি টাকা। তো এত ছোট কোম্পানিতে যে এরকম স্টেডি গ্রোথ দেখাচ্ছে এটাকেই কিন্তু ইনভেস্টররা সেলিব্রেট করেছে আজকের দিনে। এরপরে মার্কেটে কিছু স্টক বেড়েছে এবং কিছু স্টক পড়েছে এবং কিছু স্টকে কিছু খবর এসেছে। তো চলুন সেগুলো একটু দেখে নিই। প্রথমে যদি দেখেন সারেগামা ইন্ডিয়া লিমিটেড, এটা আজকের দিনে 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে টাটা কমিউনিকেশন লিমিটেড এইটা 1.84% বেড়েছে। তো গতকাল এর যে রেজাল্ট সেটাও ছিল, তো যে রেজাল্ট সেটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছেন সেলস এটা ইয়ার অন ইয়ার 7% বেড়েছে, তবে ইবিআইটি এটা কিন্তু বাড়েনি। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে ইবিআইটি এটা ছিল 1137 কোটি, আর এবারে এসেছে 1137 কোটি। নেট প্রফিট এটা 17% পড়ে গেছে এবং ইপিএস এটা 43% পড়েছে। তবে মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকে কিন্তু এরা মিট করেছে। তো সেই কারণেই আজকের দিনে কিছুটা হলেও এই স্টকটা বেড়েছে। এরপরে গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 1.35% বেড়েছে। দেখুন এই যে 1.35% বেড়েছে এটাকে মনে হতে পারে যে খুব বেশি বাড়েনি, কিন্তু যদি মার্কেটের পরিস্থিতি দেখেন সেই হিসেবে কিন্তু এই স্টকটা ভালো পারফর্ম করেছে। আর এই এগ্রিকালচার সেক্টরের স্টকগুলো বিগত কয়েকদিন ধরেই মোটামুটি ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। এরপরে এনভাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স এইটা 2.72% বেড়েছে। তারপর যদি দেখেন জিএমডিসি এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 13.18% বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে চলুন সেটা একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন রেয়ার আর্থ ক্রাইসিস ড্রজ পিএমও অ্যাটেনশন, মানে এই যে রেয়ার আর্থের ক্রাইসিস দেখা গেছে সেখানে যে প্রাইম মিনিস্টার অফিস তাদের যে অ্যাটেনশন সেটা কিন্তু দেখা যাচ্ছে। মানে এই পিএমও অফিস এই যে রেয়ার আর্থ ক্রাইসিস এটা কিন্তু
সিরিয়াসলি নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন পিএমও ইজ লাইকলি টু হোল্ড এ কি স্টেক হোল্ডার মিটিং অন দ্য রেয়ার আর্থ ম্যাগনেট ক্রাইসিস। মানে এই ব্যাপারটা নিয়ে এই যে পিএমও অফিস তারা এই যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে একটা মিটিংও করতে চায়। তো এই কারণের জন্যই এই স্টকটা আজকের দিনে এত ভালো পারফর্ম করেছে। এবং দেখতে পাচ্ছেন এই একই সেগমেন্টে কাজ করা আরো একটি কোম্পানি এই ওএমডিসি বা ওড়িশা মিনারেলস ডেভেলপমেন্ট কোম্পানি, এটাও আজকের দিনে প্রায় 9% কাছাকাছি বেড়েছে। এরপরে যে স্টকগুলো পড়েছে সেগুলো একবার দেখে নেবো। বিএসসি লিমিটেড আজকের দিনে 1.03% পড়েছে। তো রিপোর্টের মাধ্যমে এরকম একটা খবর আসছে এই যে জেন স্ট্রিটকে ব্যান করা হয়েছে, তার ফলে এই যে বিএসসি লিমিটেড এদের যে ট্রেডিং ভলিউম সেটা 3 ভাগের 1 ভাগ হয়ে যেতে পারে। মানে ধরুন আগে 100 ট্রেডিং ভলিউম তৈরি হতো, সেখানে কিন্তু বর্তমানে 33 ট্রেডিং ভলিউম তৈরি হচ্ছে। আর এই বিএসসি লিমিটেড এদের যে ইনকাম সেটা এই যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করেই হয়। তো এই ট্রেডিং এর যে ভলিউম সেটা কমে গেলে এদের যে ট্রেডিং থেকে ইনকাম সেটাও কিন্তু কমে যাবে। এরপরে ভেলোর এস্টেট লিমিটেড, এই স্টকটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 15.42% পড়েছে। তবে এই স্টকটা যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এইখানে দেখতেই পাচ্ছেন এই যে 18 জুলাই এই ডেটটাকেই এই কোম্পানিটা তাদের যে ডিমার্জারের স্পিন অফ সেই হিসাবে রেখেছিল। মানে আজকের দিনটাই এই কোম্পানির ডিমার্জারের এক্স ডেট ছিল। তো চলুন ডিটেলসও একটু দেখে নিই। আর তার আগে বলে দিই এই ডিমার্জার মানে কি। ধরুন একটা এক্স ওয়াই জেড কোম্পানি রয়েছে এবং তার মধ্যে 3টে বিজনেস রয়েছে, এক্স বিজনেস রয়েছে, ওয়াই বিজনেস রয়েছে এবং জেড বিজনেস রয়েছে। তো কোম্পানি চাইলে তাদের মধ্যে যে কোনো একটা বিজনেসকে আবার আলাদাভাবে মার্কেটে লিস্ট করতে পারে। মানে ধরুন আগে এক্স ওয়াই জেড কোম্পানি ছিল, তো কোম্পানি চাইলো তাদের যে জেড বিজনেসটা রয়েছে সেটা আলাদাভাবে মার্কেটে লিস্ট করবে। তো এর ফলে কি হয়, এই যে এক্স ওয়াই জেড এর আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে এই যে জেড কোম্পানিটা যে এই মুহূর্তে মার্কেটে আসবে সেটা কিন্তু আপনার পোর্টফোলিওতে এন্ট্রি হয়ে যাবে। আর যেহেতু এক্স ওয়াই জেড স্টকটা থেকে এটা ডিমার্জার হচ্ছে, তাই যে এক্স ওয়াই জেড এর যে স্টকের প্রাইস সেটাও কিন্তু পড়ে যাবে। তো এই স্টকটা তো সেরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন দ্য রেকর্ড ডেট ফর ডিটারমাইনিং শেয়ার হোল্ডার এলিজেবল ফর দ্য ডিমার্জার ইজ ফ্রাইডে জুলাই 18। শেয়ার হোল্ডার উইল রিসিভ ওয়ান ফুললি পেড ইকুইটি শেয়ার অফ অ্যাডভেন্ট হোটেলস। এই অ্যাডভেন্ট হোটেলস এটা কোথা থেকে আসছে, এই যে ডিবি রিয়ালটি এরা তাদের মধ্যে একটি বিজনেস ছিল এই অ্যাডভেন্ট হোটেলস, এটাকেই আলাদাভাবে মার্কেটে লিস্ট করতে চলেছে। তো আপনি এই অ্যাডভেন্ট হোটেল এর কতগুলো শেয়ার পাবেন সেই রেশিওটাও আপনাদের একটু বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন ফর এভরি 10 শেয়ার্স হেল্ড ইন ভেলোর এস্টেট। মানে আপনার কাছে যদি এই ডিবি রিয়ালটি বা ভেলোর এস্টেটের 10খানা শেয়ার থেকে থাকে তাহলে তার বদলে আপনি এই যে অ্যাডভেন্ট হোটেল এর একটি শেয়ার পেয়ে যাবেন। আর সেরকমই 20টা শেয়ার থাকলে এই যে অ্যাডভেন্ট হোটেল এর 2টো শেয়ার পাবেন। এরকম ব্যাপার। তো বর্তমানে আপনার যে পোর্টফোলিও সেটা নিচের দিকে পড়া দেখাবে, তবে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তারই মধ্যে এই যে অ্যাডভেন্ট হোটেল এর যে শেয়ারটা এটা কিন্তু আপনার পোর্টফোলিওতে এসে যাবে। তো এই নিয়ে চিন্তার কোনো ব্যাপার কিন্তু নেই। এরপরে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 8.80% পড়েছে, কারণ কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা কিন্তু খুব একটা ভালো আসেনি। দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে সামান্য পরিমাণে গ্রোথ দেখিয়েছে, কিন্তু মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকে মিট করতে পারেনি, মিস করে গেছে। মানে মার্কেটের যে পরিমাণে অনুমান ছিল তার থেকে খারাপ রেজাল্ট দেখিয়েছে। এবং কোম্পানি তাদের যে ইবিআইটি দিয়ে গাইডেন্স সেটাকেও কিন্তু কাট করে দিয়েছে। মানে কোম্পানি নিজেই বলছে পরবর্তীকালে এদের যে বিজনেস সেটা এখনকার থেকে কিছুটা পরিমাণে হলেও খারাপ হবে। এছাড়াও এই স্টকটাতে কিছু স্টেক সেলের কথাও কিন্তু শোনা যাচ্ছে। তো এই ব্যাপারগুলোর জন্যই মার্কেটে একটা খারাপ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এরপরে নিউজেন সফটওয়্যার টেকনোলজি লিমিটেড, এটা আজকের দিনে 6.30% পড়েছে। আর এই কোয়ার্টারের সিজনে যখন দেখবেন কোন স্টক এত পরিমাণে বাড়ছে বা পড়বে, তো বুঝে নেবেন তার পেছনে কোম্পানির যে কোয়ার্টারের ডেটা সেটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। তবে কোনো কোম্পানি বড় অর্ডার পেলো বা কোনো কোম্পানিতে বড় দুর্ঘটনা ঘটলো সেগুলো কিন্তু এক্সেপশনাল ব্যাপার। তো এই নিউজেন সফটওয়্যার এটা আজকের দিনে কেন 6.30% পড়েছে চলুন সেটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে নেট প্রফিট সেটা কোয়ার্টার অন কোয়ার্টার 54% পড়ে গেছে, আর যেটাকে মার্কেট ভালোভাবে নিচ্ছে না। এরপরে অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 5.72% পড়েছে। এরও যদি রেজাল্ট দেখেন এটাও কিন্তু খুব একটা ভালো আসেনি। সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 7% পড়ে গেছে। ইবিআইটি এটা 3% পড়েছে। এবং যদি নেট প্রফিট সেগমেন্টে দেখি এইখানে কোম্পানির যে লস এটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার 100 কোটি টাকার কাছাকাছি বেড়ে গেছে। এছাড়াও আজকের দিনে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড এটাও 1.5% কাছাকাছি পড়া রয়েছে। এরপরে যদি সেক্টরাল দেখি দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা 0.45% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা তো 0.93% পড়েছে। এফএমসিজি এটা 0.59% পড়েছে। নিফটি আইটি এটা একদম বর্ডারে চলছে, 0.01% বাড়া রয়েছে। নিফটি মিডিয়া
এটা কিছুটা হলেও ভালো পারফরমেন্স দেখিয়েছে, প্রায় 1%-এর কাছাকাছি বাড়া রয়েছে। নিফটি মেটাল এটা 0.37% বাড়া রয়েছে। ফার্মা, পিএসইউ ব্যাংক সবই পড়েছে। তারপর নিফটি প্রাইভেট ব্যাংক দেখতে পাচ্ছেন এই অ্যাক্সিস ব্যাংকের কারণে 1.5%-এর কাছাকাছি পড়ে গেছে। নিফটি রিয়ালটি এটা 0.12% পড়া এবং নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স এটা 0.65% পড়া রয়েছে। এরপরে যদি নিফটি 50-র মধ্যে দেখি, আজকে টোটাল 17টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 33টা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। এবং যে স্টকগুলো বেড়েছে সেগুলো আবার দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন উইপ্রো তার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পর আজকের দিনে 2.21% বেড়েছে। বাজাজ ফাইন্যান্স এটা 1.97% বেড়েছে। টাটা স্টিল এটা বেড়েছে 1.63%। এইচসিএল টেক এটা 1.12% বেড়েছে এবং ইন্ডাসইন্ড ব্যাংক এটা বেড়েছে 1.03%। এরপরে নিফটি ফিফটির মধ্যে যে স্টকগুলো পড়েছে সেগুলো হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংক রয়েছে 5.27% পড়েছে, কারণ এর যে রেজাল্ট সেটা খারাপ এসেছে এবং যে প্রভিশনিং সেটা কিন্তু অত্যন্ত খারাপ এসেছে। শ্রীরাম ফাইন্যান্স এটা 3.06% পড়েছে। বেল পড়েছে 2.38%। এইচডিএফসি লাইফ এটা 1.78% পড়েছে। কোটাক ব্যাংক এটা 1.67% পড়েছে। এরপরে যদি ডিফেন্স স্টক গুলো দেখি, দেখতে পাচ্ছেন আজকের দিনে এইচএএল এটা 2.93% পড়েছে। তারপর বেল এটা পড়েছে 2.38%। তারপরে কোচিন শিপইয়ার্ড এটা 2.58% পড়েছে। মাঝগাঁও এটা 2.24% পড়েছে। এবং বাকি যে ডিফেন্স স্টক গুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, নির্দিষ্ট কোনো কারণ কিন্তু নেই। আপনি যদি নিউজেও সার্চ করতে যান তাহলে কিন্তু সেই একটা জিনিসই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আজকের ডেটের নিউজ জুলাই 18, 2025, শুধুমাত্র কিন্তু এই স্টকগুলোতে প্রফিট বুকিং হচ্ছে, এর বেশি কিন্তু কিচ্ছু নয়। এরপরে আজকের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলো যদি দেখি, দেখতে পাচ্ছেন আজকে অনেক কোম্পানি তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখাবে। আরতি ডালস, তারপরে অতুল এটা তো দেখিয়েই দিয়েছে, তারপর বন্ধন ব্যাংক এটাও আলোচনা করা হয়েছে, তারপর গরুদা এটাও আলোচনা করা হয়েছে, হিন্দুস্তান জিঙ্ক এটাও আলোচনা করা হয়েছে। ইন্ডিয়ান ব্যাংকের রেজাল্ট আসবে, ইন্ডিয়া মার্টের রেজাল্ট আসবে, তারপর জেএসডব্লিউ স্টিল এর রেজাল্ট আসবে, তারপর এলটি ফুডস এর রেজাল্ট আসবে, তারপর মাস্টাকের রেজাল্ট আসবে এবং আজকের দিনের সব থেকে বড় নাম রিলায়েন্স এর রেজাল্টও কিন্তু আসবে। তো পরবর্তী ভিডিওতে আরো যে কিছু নিউজ রয়েছে এবং আরো যে কোম্পানিগুলো তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পেশ করবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।